কিছু বাংলাদেশি কলকাতায় চিকিৎসা করাতে যান, আবার কেউ দর্শনার্থে বা কেনাকাটার জন্য ভ্রমণ করে। কেউ কেউ বিভিন্ন হাসপাতালে যান, আবার কেউ কেউ শহরের প্রধান সাংস্কৃতিক আকর্ষণ এবং বিভিন্ন শপিং মল ঘুরে দেখে। তবে এই সব পথের শেষ পর্যন্ত গন্তব্য একটাই, নিউ মার্কেটের ঘড়ি টাওয়ার, পাইকারি চকোলেট ব্যবসার কেন্দ্রবিন্দু। কারণ বিদেশ থেকে ফেরার পর সবার মনেই একটা প্রশ্ন, কি নিয়ে আসা হয়েছে। এমন পরিস্থিতিতে সাধ্যের মধ্যে পড়ার কারণে চকোলেটই হয়ে ওঠে সবচেয়ে উপযুক্ত উপহার। এই প্রথা একসময় বাজারের দোকানদারদের ব্যবসায় ব্যাপক প্রাণ চাঙ্গা করে তুলেছিল। জুন পর্যন্ত প্রতিদিন প্রায় ৩ লক্ষ টাকার পণ্য বিক্রি করতাম বলে একজন দোকানদার জানান। ভারত জুড়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিদেশি পর্যটক আগমন এফটিএ প্রায় ৪৭.৮ লক্ষ উঠেছে, যেখানে বাংলাদেশ তালিকায় শীর্ষস্থানে রয়েছে। এরপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশের পর্যটন মন্ত্রণালয়ের সরকারি তথ্য অনুযায়ী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর প্রকাশিত করেছেন ভারত পর্যটন মন্ত্রণালয়। কিন্তু এখন বিক্রয় প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকায় নেমে এসেছে। বাংলাদেশি গ্রাহকদের এখন খুব কমই দেখা যায় এবং তারা ছিলেন আমার প্রধান ক্রেতা। এই দোকানদারদের মত অনুযায়ী এই হঠাৎ বাংলাদেশিদের অনুপস্থিতির সহজ। আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতে বাংলাদেশের হাইকমিশন বাংলাদেশি নাগরিকদের পর্যটক ভিসা জারি করা বন্ধ করে দিয়েছে। বর্তমানে তারা শুধুমাত্র জরুরি চিকিৎসা বা শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদান করছে। এই নীতি পরিবর্তনের ফলে কলকাতায় বাংলাদেশি দর্শনার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আপনি এখনো শহরে কিছু বাংলাদেশিকে দেখতে পেতে পারেন, তবে তারা হয় চিকিৎসার জন্য এখানে এসেছে অথবা জুন বা জুলাই মাসে তাদের ভিসা পেয়েছে। এই ৬ মাসের বহুবার প্রবেশযোগ্য পর্যটক ভিসার বেশিরভাগই ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর থেকে কোনো বাংলাদেশি এই পর্যটক ভিসায় কলকাতায় প্রবেশ করবেন না। ভারতীয় ট্যুর অপারেশন অ্যাসোসিয়েশন আইএটিও পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান দেবজিৎ দত্ত বলেন, এই পরিবর্তনের প্রভাব বিশেষ করে কলকাতার কেন্দ্রস্থলে ২ বর্গ কিলোমিটার এলাকায় বেশি পড়েছে, যাকে প্রায়শই মিনি বাংলাদেশ বলা হয়ে থাকে। ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, সাডার স্ট্রিট, কলিন স্ট্রিট, রাফি আহমেদ কিদওয়াইফ রোড এবং মির্জা গালিব স্ট্রিটকে ঘিরে থাকা এই এলাকায় প্রায় ১৫০টি হোটেল এবং ৩,০০০-এর বেশি দোকান রয়েছে, যার সবগুলোই এখন ব্যবসায় তীব্র হ্রাসের মুখোমুখি। সাধারণত বছরের এই সময়ে নিউ মার্কেট এলাকার আশেপাশের হোটেলগুলো প্রায় ৯০% দখলদারিত্ব সহ প্রায় পূর্ণ থাকে, বেশিরভাগই বাংলাদেশিদের জন্য। কিন্তু এখন তাদের ছাড়া দখলদারিত্ব প্রায় ৫ থেকে ১০% কলকাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মনতোষ সরকার বলেন, অবশ্যই বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা স্থগিতাদেশ আমাদের খুব খারাপভাবে প্রভাবিত করছে। তিনি আরও যোগ করেন, তবে দেবজিৎ দত্ত একটি রূপালী আস্তরণ তুলে ধরেছে। যদিও বাংলাদেশি পর্যটকেরা দূরে থাকছেন, কলকাতা বিগত কয়েক বছরের তুলনায় বিশেষ করে কোভিড-১৯ মহামারীর পর থেকে আরও বেশি ঘরোয়া পর্যটক আকর্ষণ করছে। বেশিরভাগই ব্যাকপ্যাকার যারা সাডার স্ট্রিটের আশেপাশে বাজেটে থাকার জায়গা বুকিং করছে, তিনি আমাদের সাথে ভাগ করে নেন। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে এই প্রবাহ বাংলাদেশি দর্শনার্থীদের ভাগ পূরণ করার জন্য যথেষ্ট নয়। কিছু ব্যবসা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তারা দেউলিয়া হয়ে গেছে। নভেম্বরের শুরুতে অন্তত ৪টি প্রতিষ্ঠান, যার মধ্যে ২টি মুদ্রা বিনিময়কারী, একটি পোশাকের দোকান এবং একটি ট্রাভেল এজেন্সি বন্ধ হয়েছে। যদিও শীতকাল, স্কুলের ছুটি এবং ক্রিসমাস উদযাপন কলকাতার পার্ক স্ট্রিটের একটি প্রধান আকর্ষণ, কিছুটা হলেও হোটেল এবং গেস্ট হাউসগুলিকে পূরণ করতে সাহায্য করতে পারে। ভারতের অন্যান্য অংশ থেকে আসা ঘরোয়া পর্যটকরা
আমাদের জন্য খুব বেশি ব্যবসা নিয়ে আসে না, কারণ তারা আমাদের দোকান থেকে কোনো এক্সক্লুসিভ কিছু খুঁজে পাচ্ছে না। গড়িয়াহাটের পোশাকের দোকানের এক মালিক এমন কথা বলেন, বাংলাদেশি পর্যটকরা শুধুমাত্র বৈচিত্র্যের জন্যই নয়, বরং সাশ্রয়ী মূল্যের জন্য আমাদের কাছ থেকে কেনাকাটা করেন। আমাদের পোশাক, প্রসাধনী এবং গয়না বাংলাদেশের তুলনায় অনেক সস্তা এবং অনেকেই পাইকারি ক্রয় করেন। আমরা ভারতীয় পর্যটকদের কাছ থেকে এমনকি 22 নভেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এপে আহসান আরিফ মন্তব্য করেছেন যে ভারত কখন বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় খুলবে তা সম্পূর্ণ ভারতের সিদ্ধান্ত। তিনি জোর দিয়ে বলেছেন যে ভারত কখন ভিসা নিষেধাজ্ঞা তুলে নেবে সে সম্পর্কে সরকারের কিছু বলার নেই। পূর্বে অক্টোবরের শেষের দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সাংবাদিকদের বলেছিলেন, ভারত স্পষ্টভাবে বলেছে যে ভিসা নিষেধাজ্ঞা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বহাল থাকবে। আমি মনে করি না যে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি রয়েছে যা বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের অযৌক্তিকতা প্রমাণ করে, কারণ অন্য কেউ মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান বা ইউএ এটি করেনি। দেবদীপ দত্ত উল্লেখ করেছেন যে তারা শীঘ্রই ভিসা ইস্যু সমাধানের আশাবাদী, তবে উল্লেখ করেছেন যে পরিশেষে ভিসা স্থগিতাদেশ তুলে নেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবশ্যই চাই বাংলাদেশি পর্যটকরা ফিরে আসুক, কারণ এটি উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তবে আমরা শুনছি যে বাংলাদেশি নির্বাচিত সরকার গঠনের সাথে সাথে পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ স্থগিতাদেশ তুলে নাও নিতে পারে, তিনি ব্যাখ্যা করেছেন। আমাদের প্রত্যাশা রয়েছে, তবে শেষ পর্যন্ত আমাদের সরকার যা বৃহত্তর জাতীয় স্বার্থ বলে মনে করে তাকেই অগ্রাধিকার দেবে। ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান ভিসা পরিস্থিতি দুই দেশের সম্পর্কের জটিলতা ও রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন। নিরাপত্তা, উদ্বেগ ও কূটনৈতিক সংকেতের কারণে ভিসা নীতির এই পরিবর্তন এসেছে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন করা সম্ভব, যা উভয় দেশের জনগণের জন্য মঙ্গলজনক হবে। আমরা আশা করি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এবং ভারত বাংলাদেশের বন্ধুত্ব আরো দৃঢ় হবে। ধন্যবাদ, পাশে থাকুন বন্ধুরা।